আমি নাদিয়া হক সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি নেক্সাস লেডিস ক্লাবের আড্ডায়। আমরা আড্ডা দেওয়ার জন্য প্রতিদিন 6টা থেকে অপেক্ষা করি এবং সেই সময়টা যখন আসে তখন অবশ্যই সবার খুব ভালো লাগে, তাই না? সো আপনারা যারা আমাদের জন্য অপেক্ষা করছেন, অপেক্ষার পালা শেষ, তাড়াতাড়ি জুমে চলে আসবেন। জুম আইডি এবং পাসওয়ার্ড দেওয়া আছে স্ক্রিনে। আজকে আড্ডার টপিকটা কিন্তু একটু ভিন্ন। এই ভিন্ন টপিক নিয়ে আমরা আড্ডা দিব। তার আগে পরিচয় করিয়ে দিচ্ছি আমাদের দুজন বন্ধুর সাথে। আমাদের সাথে আছেন শাহিন আক্তার সোনিয়া, স্বত্বাধিকারী ফুড ভিউ, এবং তার পাশেই আছেন ফারজানা তানি, সংবাদ ও অনুষ্ঠান উপস্থাপক। কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। এবং এখানে এসে তো আমি জানি খুব ভালো লাগছে, আমার সাথে আড্ডা দিবেন, তাই না? তাই। এবং আজকের টপিকটা আমি একটু পরেই রিভিল করছি। আজকের টপিকটাতে আমাদের আসলে আড্ডা দেওয়ার মতো অনেক কিছুই আছে, একটু ডিফারেন্ট, এই জন্যই বলছি। সো আমি টপিকটা বলে দিই। আমাদের আজকের টপিক হলো বিষণ্ণ বিকেল। অনেক সময় দেখা যায় আমরা একটা সুযোগ যেহেতু কম পাওয়া যায়, আসলে সবাই আজকাল অনেক বেশি ব্যস্ত থাকে। সো এই ব্যস্ততার মাঝেও যদি দুপুরে একটা ভাত ঘুম দেওয়ার সুযোগ আসে, তারপরে যেটা আমার ক্ষেত্রে হয়, খুব রেয়ার যদিও আমার ক্ষেত্রে হয়, এটা হচ্ছে ভাত ঘুম দিয়ে যদি একটু উঠি, আধা ঘন্টার ঘুম হতে পারে, এটা 15-20 মিনিটের ঘুম হতে পারে, ন্যাপ যাকে আমরা বলি, যখন উঠি তখন মনে হয় কি মানে চারদিকটা কেমন যেন গুমোট হয়ে আছে, খুব বিষণ্ণ বিষণ্ণ একটা ব্যাপার, কেমন কেমন যেন লাগতে থাকে। আসলে ওই ফিলিংসটা মানে বুঝে বলা আসলে অসম্ভব, খুব সুন্দর করে বুঝিয়ে বলা খুব অসম্ভব যে আমার কেমন লাগছে। হ্যাঁ, সো এই টপিকটা নিয়ে আপনার কেমন লাগে, বিষণ্ণ বিকেলে কি করতে চান, কি করলে ভালো লাগবে, এই সব নিয়ে আজকে আড্ডা দিব। তাড়াতাড়ি জুমে চলে আসুন, দেরি হলে কিন্তু আড্ডা হবে না। সো খুব দেরি না করে এক্ষুনি জুমে জয়েন করে ফেলুন। আচ্ছা, আপুর কাছে চলে আসি। এই যে আপনার একটা বিজনেস আছে যেটা হচ্ছে ফুড ভিউ, এটা কি অনলাইন নাকি অফলাইন? এটা অনলাইন পেজ। আচ্ছা, কতদিন ধরে এই বিজনেসটা চালাচ্ছেন? এটা অলরেডি আমার 7 বছর হয়ে গেছে। 7? হ্যাঁ। ওরে বাবা। আচ্ছা, একটু শুনতে চাই আপনার এই বিজনেসটা নিয়ে, মানে কেন আপনার ইচ্ছে হলো যে ফুড নিয়ে কাজ করবেন? আসলে ফুডের প্রতি আমার দুর্বলতা ছিল অনেক আগে থেকেই। সেটা হচ্ছে সবসময় একটু ডিফারেন্ট খাবারগুলো আমার খুব পছন্দের ছিল। তো আমার কাছে মনে হতো যে নতুনত্ব কি আনা যায়, খাবারগুলো একটু নতুন কি আনা যায়। তো নিজের মতো করে তৈরি করতে করতে একটা সময় সবাই খুব প্রশংসা শুরু করে দিল যে তোমার রান্না খুব ভালো, তো তুমি একটা রেস্টুরেন্ট কেন করো না? তো সেই জায়গা থেকে আসলে কখনো যে পেজ ওপেন করব এরকম, বা আমার একটা পেজ হবে, আমি কিছু করতে পারবো, এরকম ধরনের কোনো কিছুই ভাবনা ছিল না আমার। তো হুট করেই মনে হলো, এক ফ্রেন্ড আমাকে বলতেছে যে আমরা তো বসেই থাকি, আড্ডাই দিই, তো তুমি একটা পেজ খুলতে পারো। তো বললাম যে ওকে ঠিক আছে দেখি। তো ও ম্যাক্সিমাম ব্যাপারগুলো দেখে দিচ্ছে আমার পেজটা ওইখান থেকেই, মানে ইন্সপিরেশনটা ওনার কাছ থেকে এসেছে। বাহ, চমৎকার। তো ওইটা করতে করতেই আর কি এখন এই পেজটা শখের বসে খোলা, এখন একটা বিজনেসে পরিণত হয়ে গেছে। বাহ বাহ, 7 বছর তো অনেক অনেক সময়। সো আপনার এই যে এই পেজে সিগনেচার আইটেম কি একটু বলেন তো? সিগনেচার আইটেম বলতে আমার প্রত্যেকটা রান্নাই সিগনেচার ফুড। কারণ দেখা যাচ্ছে আমি যখন যা তৈরি করছি ওই খাবারটাই নিয়ে মানে খুব আলোচনা হয়। হ্যাঁ, এই খাবারটা আনকমন, এই খাবারটা খুব টেস্টি, এটা খুব সাজানো গোছানো ছিল, এটা টেস্টটা খুব ভালো ছিল। মানে এমনটা করতে করতে মনে হচ্ছে যে আমার প্রত্যেকটা প্রোডাক্ট এখন মানে সিগনেচার প্রোডাক্ট হয়ে গেছে। চমৎকার চমৎকার। আর এর পাশাপাশি কি আরো কিছু করা হচ্ছে কিনা? হ্যাঁ, এটা পাশাপাশি আমি অ্যাকচুয়াল গ্রিন কর্পোরেশনে আছি, এখানে আমি প্রোডাক্ট কোঅর্ডিনেটর হিসেবে কাজ করছি। আচ্ছা আচ্ছা, বাহ চমৎকার। দুই দিকে সময় মেলাতে কষ্ট হয়ে যায় না? হ্যাঁ, কষ্ট তো একটু হয়। একটা পাশে হচ্ছে দায়িত্ব, যেটা আমি জব করছি এখানে আমার খুব দায়িত্ব, আর পেজটা হচ্ছে আমার শখ। আর শখের জায়গাটাও ছাড়তে পারি না, আর দায়িত্ব জায়গাটাও অবহেলা করতে পারি না। তো দুইটা মিলেই তো একটু ব্যালেন্স করে আর কি কষ্ট করে চলতে হয়। বাহ, হয়ে যাচ্ছে। চমৎকার। আপুর কাছে আসি। আপু কতদিন থেকে এই যে সংবাদ উপস্থাপনার সাথে আছেন আপনি? আমি মূলত ছোটবেলা থেকে কালচারের সাথে আছি। আচ্ছা, আবৃত্তি করতাম ছোটবেলা থেকে, মঞ্চ উপস্থাপনা। হ্যাঁ, এখন করি বলতে ওভাবে করি না, নিশ্চয়ই আমি চেষ্টা করব, সেভাবে করি না, কিন্তু
টুকটাক করা হয়, কিন্তু ছোটবেলা থেকে আমি যেটা করতাম আবৃত্তি করতাম, মঞ্চে কাজ করতাম। তারপরে একটা সময় ছোটবেলা যখন শুনতাম আমার বাবা বিবিসি বাংলায়, ভয়েস অফ আমেরিকায় সকালবেলা বাংলা সংবাদ শুনতেন, তখন আমার কাছে মনে হতো যে মানে এত শুনতে ভালো লাগতো, আমার কাছে মনে হতো আচ্ছা এটা তো বেশ বেশ মজার, খুবই ইন্টারেস্টিং একটা জায়গা তৈরি হয়েছিল তখন। ওই যে মানে একটা হয় না যে অবচেতনে একটা স্বপ্ন তৈরি হয়ে গেছিল তখন। তারপরে আমি যখন ইন্টারমিডিয়েট পাশ করলাম, এর মধ্যে কিন্তু টুকটাক আমার আবৃত্তি চলছে, উপস্থাপনার কাজ চলছে, স্কুলে বিতর্কে অংশগ্রহণ করতাম, সেগুলো চলছে। পাশাপাশি আমি স্বপ্ন দেখতাম যে একটা সময় আমি এই কাজটা করব। তারপরে আমি যখন অনার্সে ভর্তি হলাম তখন থেকে আমার মূলত এই জার্নিটা শুরু। আচ্ছা, এরপরে টুকটাক একটু একটু করে একটা এসটিভি ইউএস ছিল তখন, বাংলাদেশে রেকর্ড করে আমেরিকাতে তখন তারা অন এয়ার করতো রেকর্ডেড প্রোগ্রামগুলো, সেখান থেকে শুরু করলাম। তারপরে দেশ টিভিতে ছিলাম, তারপরে এখন আমি আর টিভিতে আছি, তাও 15 বছর বাহ, অনুষ্ঠান এবং সংবাদে। মানে বলা যায় যে ছোটবেলা থেকেই আছেন। একদম, মানে আমি ছোটবেলা থেকেই আছি। এবং আরেকটা বিষয় এখন দেখি যে অনেক ছেলে মেয়েদের পেছনে বাবা মারা খুব বেশি এফোর্ট দিতে হয়, এটা করো এটা করো এটা করো, মানে তাদের পেছনে লেগে থাকতে হয়। আমার ক্ষেত্রে কিন্তু সেটা হয়নি, মানে আমি নিজের ইচ্ছাতেই গেছি এবং আমার নিজের তাড়না থেকেই কিন্তু শুরুটা ছিল, পরে তো ফ্যামিলির সাপোর্ট ছিলই। বাহ, প্রথম দিকে কি মানে কোনো ঝামেলা হয়েছিল ফ্যামিলিকে বোঝাতে যে আমি আসলে এই লাইনেই যেতে চাই? না, আমার এইটা হয়নি, আমি খুব লাকি বলতে পারো সেই দিক থেকে। কারণ একদম যখন থেকে কাজ করা শুরু করেছে কখন আমার ফ্যামিলি থেকে না শুনিনি যে এটা করতে পারবা না। এটা অনেক বড় হ্যাঁ, সাপোর্ট। এই যে আমরা দেখা যেত যে আমি যখন অনার্সে ভর্তি হলাম, আমি স্রোত আবৃত্তি সংসদে একেবারে শুরু থেকেই আবৃত্তির জন্য কাজ করি। যে আমরা যেতাম, সকালবেলা যেতাম, অনেক সময় এরকম হতো যে ফিরতে ফিরতে রাত হয়ে গেছে, রাত 8টা 9টা 10টা বেজে যাচ্ছে, কোনো প্রোগ্রাম আছে, রিহার্সাল চলছে, সারা দিন ব্যাপী বাইরে আছি। আমাকে কখনো প্রেশার দেওয়া হয়নি যে তুমি কেন এখনো বাসায় আসো না, এগুলো ছেড়ে দাও, মানে এই ধরনের কখনো আসেনি, বরং আমরা উৎসাহ পেয়েছি। বাহ বাহ, এটা আসলে অনেক বড় সাপোর্ট। আপনারও নিশ্চয়ই ফ্যামিলি থেকে সাপোর্টটা ছিল, তাই না? হ্যাঁ, তা তো অবশ্যই। অ্যাকচুয়ালি সাপোর্ট করা ছাড়া তো মানে দুইটা কাজ করা যায় না। একদম সত্যি কথা। কারণ দেখা যাচ্ছে যে একেবারেই সকালবেলা বের হতে হচ্ছে, সে রাত বিকেল পেরিয়ে সন্ধ্যা পেরিয়ে সে রাত হয়ে যাচ্ছে বাসায় আসতে, তো অবশ্যই আল্লাহর রহমতে ফ্যামিলি একটা সাপোর্ট তো অবশ্যই আছে। একদম সত্যি কথা। আমাদের যে আজকে যে টপিকটা বিষণ্ণ বিকেল, বিষণ্ণতা মানুষের মধ্যে আসে, সবার মধ্যেই আসে, এটা একদম মানে কি চিরন্তন সত্য, তাই না? দেখবেন মানে এখন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমরা কিন্তু এই বিষণ্ণতা নিয়ে অনেক কিছু শুনি, জানতে পারি, বা আমাদের যে সোশ্যাল মিডিয়াতে ফ্রেন্ডস আছে, হ্যাঁ, তাদের ব্যাপারেও জানতে পারি যে নিশ্চয়ই ওর কিছু একটা হয়েছে, ও বিষণ্ণ হয়ে আছে, স্ট্যাটাস দেখলে বোঝা যায়। এক্স্যাক্টলি। কিন্তু আমরা যখন ছোট ছিলাম, হ্যাঁ, ওই সময়টাতে আসলে আমরা হয়তো বুঝতাম যে আমাদের মনটা খারাপ কোনো না কোনো কারণে, এটা কাউকে এক্সপ্রেস করতে পারতাম না, তাই না? বলতো মন খারাপ আবার কি, হ্যাঁ, কিসের মন খারাপ, ওইসব কিন্তু তখন ছিলই না। বাবা মাকে বললে কিসের মন খারাপ, যাও একটু খেয়ে আসো, খাওয়া দাওয়া করে আসো, মন ভালো হয়ে যাবে। সো এমন কি কখনো হয়েছে ছোটবেলায় ঘুম থেকে উঠে, তখন যেমন আমাদের একটা রুটিন ছিল, আমার মা বিকেলে জোর করে হলেও পাশে এরকম করে চেপে ধরে রাখতো, হ্যাঁ ঘুমাতেই হবে, কিন্তু ঘুমটা আসতো না। তারপরে শুয়ে শুয়ে ভাবতাম কত কিছু, আস্তে আস্তে হতো কি বিকেল হতে হতে মনটা একটু মন খারাপ হতো আর কি, যেটাকে আমরা এখন বিষণ্ণ বলছি। সো এরকম কি কখনো হয়েছে, কোনো ঘটনা আছে ছোটবেলার যে বিষণ্ণতার সাথে অনেক যায়? না, বিষণ্ণতা তো তখন বোঝা যেত না, কারণ ছোট মানে মন খারাপ। হ্যাঁ, আচ্ছা, কিন্তু আমার হয়তো কি মা এরকম বলতো যে হ্যাঁ ঘুমাতে হবে, এটা একটা ছিল। কিন্তু আমার হয়তো কি যখনই আমি দুপুরবেলা খাওয়া দাওয়া করে মা জোর করে ঘুম পাড়ায় দিত, ঘুম থেকে উঠে মনে হইতো কি আচ্ছা এখন কি সকাল, এটা আমার অনেকবার গভীর ঘুম, হ্যাঁ মানে গভীর ঘুম, কিন্তু ঘুমাতে যেতাম না, যে খেলতে যেতে হবে। মা বলতো যে না এখন খেলা লাগবে না, এখন হচ্ছে ঘুমের টাইম, এখন ঘুমাতে হবে, মানে এরকম। মানে তখনই মনে হইতো যে মানে ওই ইস্টেই মনে হয়তো বা বিষণ্ণ বিকেল ছিল। এক্স্যাক্টলি, আমি ওটাই বলছি। তখন আমরা বুঝতাম না, তাই না, যে এটাই আসলে বিষণ্ণতা। মানে আইডেন্টিফাই করতে পারতাম না আমরা যে বিষয়টা, মানে কিছু একটা হচ্ছে, কিছু একটা করতে ইচ্ছে হচ্ছে কিন্তু করতে পারছি না, ওই যে একটা ভাবনার জায়গা, তোমাকে বোঝাতে না পারা ব্যাপার ভেতরে, মানে
অস্থিরতা কাজ করছে, আমি তোমাকে বোঝাতে পারছি না, মাকে বোঝাতে গেলে মার খাচ্ছি, মানে এটাই বিষণ্ণতা, এর বাইরে কিন্তু কিছু না। আরেকটা হতো ওই যে বিকেল পেরিয়ে তো সন্ধ্যা, তাই না, খেলতে গেলেও মাগরিবের আজানের আগে তো ওই যে টেনশনটা কাজ করতো, ওই টেনশনে খেলা থেকে শেষের দিকে মনোযোগটাও উঠে যেত, মানে খেলতে খুব ইচ্ছে করছে আবার এদিকে বাসায়ও যেতে, আমরা কি ডিলেমার মধ্যে ছিলাম। একদম ঠিক। সো ওখানেই মন খারাপের বিষয়টা একেবারে জেকে বসতো, তাই না? একদম, মানে এবং আমি যেটা বলছিলাম যে আমি তোমাকে বোঝাতে পারছি না, মানে বাসায় এসে তুমি মাকে বোঝাতে পারবে না যে আমার আরেকটু খেলার দরকার ছিল, আমার আরেকটু বাইরে থাকার দরকার ছিল, এটা বোঝাতে গেলে উল্টো তুমি মার খাবা, মানে বিষণ্ণতা তখন আরেকটা বিষয়ের দিকে চলে যাবে, মানে তখন আর আসলে নিজেকে কন্ট্রোলও করা যাবে না, মানে কিসের কি। এটা ভালো হয়েছে তো, তখন ওই বিষণ্ণতা আমরা বুঝতে পারিনি বলেই এখন আমাদের লাইফে বিষণ্ণতা আসেই না। এটা বিষণ্ণতা না আসার আরেকটা কারণ হ্যাঁ, আমরা অনেক ব্যস্ত, এবং আমার যেটা হয়, আমি মাঝে মধ্যে হয় না যে কোনো একটা দিন ফ্রি আছি, কাজ নেই আজকে, তো তখন হয় কি ওই যে তুমি যেটা বলছিলে যে ঘুম থেকে ওঠার পরে একটু মনটা কেমন খারাপ খারাপ লাগে, তখন একটু কেমন ভার লাগে, তারপর ফোনটা হাতে নাও, রিল দেখো, তোমরা টিকটক করো, টিকটক গুলো দেখি, মানে কোথায় মন খারাপ, কোথায় বিষণ্ণতা, মানে সময় শেষ। হ্যাঁ আসলে এটা কিন্তু একটা মানে সত্য ভালো জায়গা, কিন্তু যে আমরা অনেক রকমের রিলস দেখে হঠাৎ করে একটা দেখতে দেখতে, এবং এটা কন্টিনিউ চলছে, কমেডি আসে, হ্যাঁ কমেডি রিলস গুলো যখন আসে তখন কিসের আর আমার বিষণ্ণতার টাইমটা কোথায়, মানে আমার হচ্ছে তো রেগুলার অফিস করতে হয়, 10টা থেকে 8টা অফিস আমার। 10টা থেকে 8টা মানে রাত 8টা? হ্যাঁ না, 10টা থেকে আমি বাসায় থেকে বের হই, কারণ জ্যাম, বাংলাদেশে তো অনেক জ্যাম, তো যার কারণে আমাকে 10টা থেকে বাসায় বের হতে হয়, 11টা থেকে অফিস শুরু করি, তো 7টা 7:30টার মধ্যে 8টার মধ্যে অফিসটা ক্লোজ হয়ে যায়, বের হই। তো তারপরের কথা হচ্ছে যে তারপরে নিজের কিছু পার্সোনাল কাজ থাকে, ওই কাজগুলো, যেহেতু আমি ফুড ভিউ আমার একটা পেজ নিয়ে ভাবতে হয়, পেজ নিয়ে কাজ করতে হয়, অর্ডার থাকে, সেই অর্ডারগুলো দেখতে হয়, করতে হয়, মানে অনেক মেসেজ আসে, তাই না? হ্যাঁ, ওইগুলো ডিল করা, মেসেজগুলো দেখা, রিপ্লাই করা, কার কি লাগবে, কোনটা কি করতে হবে, মানে শিডিউলগুলো ফেলা, মানে সবকিছু মিলে আসলে এতটা বিজি হয়ে যায় যে বিষণ্ণ হওয়ার তো সময় নাই, মানে মাঝে মাঝে অফিস থেকে পর্দাটা সরিয়ে দেখি যে আসলে কয়টা বাজে, মানে এমন একটা অবস্থা। তারপর দেখা যায় যে আজান হচ্ছে, পাশে কলিগকে জিজ্ঞেস করি, আচ্ছা এখন কি যে কিসের আজান হচ্ছে, জোহর, আসর, মাগরিব, এশার, মানে কি হচ্ছে, মানে এরকম। আবার দেখা যাচ্ছে অনেক সময় ব্যাগ থেকে ফোনটা নিয়ে দেখতে হয় টাইম কয়টা বাজে, তাই না? আমরা আরো কিসের নামাজ পড়বো। এক্স্যাক্টলি, আরো আড্ডা দিব, একটা ছোট্ট বিরতি নিয়ে ফিরছি, নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, কোথাও যাবেন না, আমাদের সাথেই থাকুন। আবারও ফিরে এলাম ছোট্ট একটা বিরতি থেকে। এর মধ্যে একটা মানে আমার খুব ভালো লেগেছে একটা ব্যাপার শুনে, যে আমাদের কাছে একজন ফোন করেছেন, ওনার নাম হচ্ছেন ইয়ামিন চৌধুরী, এবং উনি একজন দৃষ্টি প্রতিবন্ধী, যেটা আসলে আমার শুনে খুব খারাপ লেগেছে। উনি নিয়মিত আমাদের এই লেডিস ক্লাবের আড্ডা শুনেন। উনি অবশ্যই নাম শুনে বুঝতে পেরেছেন উনি অবশ্যই একজন পুরুষ, এবং উনি বলেছেন আমরা এমন কিছু কথা বলি, এমন কিছু টপিকে আমরা আসলে আড্ডা দেই যেটা উনাকে খুব অনুপ্রাণিত করেন। সো শুধুমাত্র ওনার কথা হিসেবে বলছি, শুধুমাত্র নারীদের না, পুরুষদেরও অনেক অনুপ্রাণিত করে আমাদের এই আড্ডাগুলো। সো ইয়ামিন চৌধুরী, আপনি যদি আমাকে শুনে থাকেন, আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদেরকে ফোন করে এই সুন্দর কথাগুলো বলার জন্য, কারণ আপনার কথাও আমাদেরকে খুবই অনুপ্রাণিত করেছে। অনেক অনেক ধন্যবাদ। সো এই যে এরকম আমরা আসলে বলছি না যে নেক্সাস লেডিস ক্লাব, আমরা আসলে নারী পুরুষ সমান, এটাতেই খুব বিশ্বাস করি, এবং ওনার কথাটা আসলে এত ভালো লেগেছে, মানে আমার আসলে গুজবাম্প হচ্ছে। সো আমরা মাঝে মধ্যে অনেকেই আছে, মাঝে মধ্যে আমরা খুব ডিফার করে ফেলি, হ্যাঁ আমরা নারী, আমরা একটা বিতর্কের জায়গা আমরা মনে করি সবসময় পুরুষরা অ্যাডভান্টেজে থাকেন। হ্যাঁ, আসলে ব্যাপারটা খুব ভুল। হ্যাঁ, নারীদের মধ্যে যেমন অনেক নারী আছে নির্যাতিত হচ্ছেন, হ্যাঁ এরকম অনেক পুরুষও কিন্তু আছে, নারী ডিপ্রেশনসে আছে, পুরুষও কিন্তু অনেক আছে। সো আমরা আসলে যদি বলি যে আমরা মানুষ, সকলেই মানুষ,
তাই না? এই কথাটা যদি এস্টাবলিশ করতে পারে সবাই সবার মনের মধ্যে, দেখবেন পৃথিবীটাই আস্তে আস্তে অনেক সুন্দর হয়ে যাচ্ছে, তাই না? আচ্ছা, আমরা আবার আড্ডায় ফিরে আসি। যে বিষণ্ণ বিকেল, হ্যাঁ আমাদের বিকেলটা কিন্তু সুন্দর হয়ে গেছে। আমি বলছিলাম আপুকে যে আজকে তুমি বলে দিবা যে যদি কেউ বিষণ্ণ বোধ করেন লেডিস ক্লাবে চলে আসেন, জুমে যুক্ত হন। না, এটা তো অবশ্যই কোনো সুযোগ নাই কিন্তু। আমি আবার মাঝখানে একটা কথা একটু বলি, বিষণ্ণতার প্রসঙ্গ যখন এই আড্ডার বিষয়ে যখন বিষণ্ণতা, আমাকে যখন বলা হয়েছে বিষয়ে বিষণ্ণতা, আমার কাছে কোথাও যেন একটু রিলেট করতে পেরেছি, কারণ মাঝে মাঝে আমারও মন খারাপ হয়, আমারও বিষণ্ণ লাগে, এবং এটা হয়তো বা অনেকের সাথে মিলবে না, এই বিষণ্ণতাটুকু আমি লালন করি। বাহ! কিভাবে? আমি চুপচাপ বসে থাকি, আমি একটু কবিতা পড়ি, আমি একটু কবিতা শুনি, এবং আমার কাছে মনে হয় কি ওই যে খারাপ লাগাটুকু, ওই যে বিষণ্ণতাটুকু, এটা কিন্তু অনেক কিছু ভাবতে তোমাকে সাহায্য করে। এটা আমার কাছে মনে হয়েছে, এটা আমার সেলফ রিয়েলাইজেশন। এবং তারপর ওই বিষণ্ণতা কাটানোর পরের যে সময়টুকু, সেটা কিন্তু অনেক এনজয়েবল। হ্যাঁ, ওই তখন মনে হবে যে এই সময়টা কিন্তু অনেক সুন্দর। একদম। যেমন আমার ছেলে আছে একটা 7.5 বছর বয়স, ও বেশিরভাগ সময় আমার মায়ের সাথে কাটায়। তো দেখা যায় আমার খুব একটু খারাপ সময়, খারাপ লাগছে, বা আমি খুব একদম চুপচাপ বোর ফিল করছি, চুপচাপ বসে আছি, এর মধ্যে ও এসে একদম ঝাঁপিয়ে পড়লো আমার উপর, মামা তোমার কি হয়েছে, মানে এরকম একটা ব্যাপার। তো এই বিষয়গুলো না আমার কাছে মনে হয় যে একটা মানুষের বিষণ্ণ হতে দেওয়ার সময়ও দেওয়া উচিত। মানে এই যে আমরা এত ব্যস্ত, এত আমাদের কাজ, সবকিছুর মধ্যে একটু বিষণ্ণ হব, একটু ভালো লাগবে। যখন আমরা বিষণ্ণ হই, যদি মন খারাপ হয়, তারপরে যে বলছিলেন না যে ভালো লাগাটুকু, হ্যাঁ ওটা মনে হয় অনেক বেশি, অনেক বেশি মনে হয়। এতটুকু পেলেও ওটাকে অনেক বেশি মনে হয়, তাই না? না হলে না মানে সবকিছু ফ্ল্যাট ব্যালেন্স হয় না অ্যাকচুয়ালি। তো এটা এইজন্য আমার কাছে মনে হয় একটু মাঝে মধ্যে বিষণ্ণ হওয়া খারাপ কিছু না, কিন্তু অতিরিক্ত না। আর আমি বিষণ্ণ হতেই ভয় পাই, মানে মনে হয় কি আমার মন ভালো করার কেউ নাই, আমার মনটাকে আমার ভালো করতে হবে, যার কারণে বিষণ্ণ হওয়া যাবে না। মানে পুরোটা সপ্তাহে তো অফিস করতে হয়, তারপরে হচ্ছে আমাদের একদিন ছুটি, অফিস অফ ডে থাকে, অফ ডেতে দেখা যাচ্ছে যে সকাল থেকে বিজি, এই কাজ ওই কাজ ওই কাজ ওই কাজ, মানে থাকে হাজবেন্ডের কমপ্লেন থাকে, তুমি বাসায় থাকো না, ছেলের কমপ্লেন থাকে, তোমার সাথে মানে পাওয়া যায় না, মানে তোমাকে কোথাও পাই না, তুমি কি মানে কি আমি নাকি কি? তো আমি বলি আচ্ছা ঠিক আছে। তো আসলে এভাবে করে করে না আমি ওই যে বিষণ্ণ বিকেলটা বিষণ্ণতা, বিকেল কি বিষণ্ণ তো দূর কি বাত, মানে কি হ্যাঁ বিষণ্ণটাকে সাইডে রেখে বিকেলটাকে খুঁজি। বিকেল পার হয়ে যায়, আচ্ছা বিকেল হইছে, বিকেল মানে হচ্ছে বিকেলটাকে আমি খুঁজে নিতে হবে। সারা দিন সবাইকে সময় দিলাম, অফিস সময় দিই, তারপর পেজ সময় দিই, পরিবার সময় দিছি, এখন হচ্ছে আমাকে আমার সময় দিতে হবে। তো আসলে আমার কাছে মনে হয় বিকেল মানেই হচ্ছে রোমান্টিক একটা, মানে রোমান্টিক খুঁজে পাই। হ্যাঁ, মানে ওই যে বললাম আসলে বিষণ্ণ তখনই হয়তো কিছুটা লাগে একটু যদি ঘুমানোর পরে, মানে যেটা হচ্ছে ন্যাপ, হ্যাঁ যেটা আসলে নেওয়া উচিত না, আমি নেওয়া উচিত না, একদম ঠিক। মানে মানুষ বলে না ভাত ঘুম, হ্যাঁ কিসের আবার ভাত ঘুম, হ্যাঁ ভাত খাবেনই না। না না, আমরা যারা স্ক্রিনে কাজ করি তারা একটু না এই জায়গা থেকে একটু দূরে থাকার চেষ্টা করি। না এটা কিন্তু হয় যখন আপনি দেখবেন আপনি কাজের মধ্যেও, যেমন অফিসেও যখন হচ্ছে লাঞ্চ করেন, হ্যাঁ একদম ছেড়ে দেয়, আর ছেড়ে দিলেই তো আমরা কফি নিয়ে আসি, ব্ল্যাক কফি, টাইম কোথায়? হ্যাঁ ওই সময়টাতে একটু কষ্ট হয়, মানে ওই সময়টা আসলে মানুষ রিলেট করে যে আমার আসলে কিছুই করতে ভালো লাগছে না, আমার জাস্ট এইভাবে বিষণ্ণ, না ঘুমোতে পারাটা বিষণ্ণ, এটাই হয়। আমরা যখন মানে শুটিং এ থাকি ওই সময়টাতে দেখা যায় শর্ট চলছে, লাঞ্চ টাইম হয়ে গেছে, না শর্ট শেষ না করে আমি লাঞ্চ করব না, কারণ কি যদি লাঞ্চ করি ওখানে তার কেউ আমার জন্য রুটি নিয়ে বসে নেয়, ভাত খেতে হবে, ওটা খাওয়ার পরে আসলে শরীরটা ছেড়ে দেয়। তো আমি মনে করি ওই জায়গাটাই হচ্ছে আসলে মন খারাপের বিষয়, যে আমার শরীরটা ছেড়ে দিছে, আমি এখন একটু ঝিমাবো, কিন্তু আমাকে ঝিমাতে পারছি না, তাই না? মানে আপনি যদি একদম রিয়েলিটি খুব ভালো করে বিশ্লেষণ করেন যে আসলেই তো ব্যাপারটা এইটাই, মানে আমরা আসলে যেটা চাচ্ছি ওটা করতে পারছি না, মানে একটু ঘুমাবো, হ্যাঁ এটাই বিষণ্ণতা, এটাই আসলে। কিন্তু আমরা হাসতে হাসতে বিষণ্ণর মতো একটা ভারী শব্দকে কিন্তু এটাই হচ্ছে আমরা বেশি মানে বিষণ্ণতা, সে কিন্তু রাগ করবে।
আর হচ্ছে লেডিস মানেই তো আনন্দ, তাই না? লেডিস একসাথে হওয়া মানে খুব গল্প আনন্দ। মানে এটাই হচ্ছে নেক্সাস লেডিস ক্লাব, যেখানে অনেক নারীরা, আজকে তো শুনলেন একজন পুরুষের কথা, সো অনেকেই কিন্তু খুব রিলেট করতে পারে, হ্যাঁ, যে আচ্ছা এইটা তো আমার সাথে খুব যায়, হ্যাঁ, এই টপিকে আড্ডা হচ্ছে, এটা আমার সাথে গেছে, এটা তো আমারই জীবন, হ্যাঁ নিশ্চয়ই, হ্যাঁ। সো এইভাবে চলে না, আসে। এবং শুধু নারী না, কিন্তু নারীদের সাথে নারীদের বাচ্চারাও কিন্তু, ছেলে বাচ্চারা কিন্তু, আমার মায়ের সাথে আমার ছেলেও বসে বসে দেখে, এবং সে আমাকে বলছিল মাম্মা তুমি লেডিস ক্লাবে যাবে, আমি দেখবো, মানে সেও জানে যে নেক্সাস লেডিস ক্লাব নামে একটা অনুষ্ঠান যায় যেখানে শুধু নারীরাই থাকে। সো এটা শুধু নারীদের মধ্যে না, বাচ্চা পুরুষ সবার ভেতরেই আছে। এবং আমি অনেক মেয়ে বাচ্চা পেয়েছি। ওই দিন একজন টিচার এসেছিলেন, তার স্টুডেন্ট, হ্যাঁ, সে হয়তো ক্লাস 4 কি 5 এ পড়ে, বসছে, এত সুন্দর করে কথা বলেছে, মানে একদম নারীদের মতো করে সুন্দর করে কথা বলেছে, আমার খুব ভালো লাগে। মানে ডিফারেন্ট বয়সের লোকজন যখন জয়েন করে বা যখন জানি যে কেউ দেখছে, খুব ভালো লাগে, রিলেট করতে পারবেন, দেখবেন। আমি একটু জুমের বন্ধুদেরকে আবারও আমন্ত্রণ জানাই। আজকের যে টপিকটা বলেছিলাম, এটা অনেক আসলে একটা ডিফারেন্ট টপিক। সবসময় তো আমরা খুব মজার টপিক নিয়েও আড্ডা দিই, সো এই ডিফারেন্ট টপিক নিয়ে আমি শুনতে চাই আপনার এক্সপিরিয়েন্স। আপনি তাড়াতাড়ি জুমে চলে আসুন, জুম আইডি এবং পাসওয়ার্ড দেওয়া আছে স্ক্রিনে। আচ্ছা, আপুর কাছে যাই। আমরা শুধু বিকেল নিয়ে তো না, আসলে মন খারাপের বিষয়টা আমাদের অনেক কিছুর সাথে রিলেটেড। যেমন মনে করেন আপনি তো অনেক বড় বড় অর্ডার নেন, তাই না, নিয়ে পাঠাচ্ছেন বা এরকম কিছু। ইন কেস, আমি জানি না আপনার কখনো হয়েছে কিনা, আপনি খুব ভালো করে সবকিছু পাঠিয়েছেন, হ্যাঁ, খুব সুন্দর প্যাকেজিং, সব ঠিক আছে, মাঝে মধ্যে হয় না অনেক ডেলিভারি ম্যানের কারণে একটু হয়তো একটু, হ্যাঁ হয়, এটা হয়। আমার ফ্রেন্ড একজন আছে, ওরও অনেকবার এরকম এক্সপিরিয়েন্স হয়েছে, খুব মন খারাপ হয়েছে তার। সো এই ধরনের কোনো কিছু কি আপনার লাইফে হয়েছে কিনা? আচ্ছা, আমার এই পেজ লাইফে সবচেয়ে প্রিয় একজন ক্লায়েন্ট, সেটা হচ্ছে ইশরাত আপু। আচ্ছা, তো উনি জব করতে হচ্ছে ইউরোপ এম্বাসিতে। তো ইশরাত আপু যখন অর্ডার করে, খুব বড় বড় অর্ডারগুলো হয়, সেটা হচ্ছে যে 250-300 মানুষের, এই মানে বিভিন্ন প্রোগ্রামের অর্ডারগুলো হয়। তো আমি সবসময় আপুর অর্ডারগুলো খুব সেন্সিটিভভাবে কাজ করার চেষ্টা করি, যেন কোনো রকম ভুল না হয়, কারণ আপু আমাকে খুব বিশ্বাস করে। এবং আপুর একটা কথা হচ্ছে কি, যে দেখো সোনিয়া, গুলশান এরিয়াতে অনেক ভালো ভালো রেস্টুরেন্ট খাবার পাওয়া যায়, বা খুব হাইফাই জায়গা থেকে আমরা খাবার নিয়ে আসতে পারি, বাট তোমার খাবারটার মধ্যে যে একটা ভালোবাসা থাকে, তোমার খাবারটা একটা গুছানো গাছানো একটা ব্যাপার থাকে, গুছানো একটা ব্যাপার থাকে, টেস্টের একটা ব্যাপার থাকে, হাইজিন মেনটেনের একটা ব্যাপার থাকে, এই সব কিছু, তোমার প্যাকেজিং হতে শুরু করে A to Z, তোমার সব কিছু আমার খুব পছন্দ, ভালো লাগে। তো এই জন্যই কিন্তু তোমার কাছে অর্ডারটা দেয়। এবং ভালো লাগার জায়গাটা হচ্ছে আমার এটা, আমার খাবারগুলো বিদেশিরা যারা বাহির থেকে, বাংলাদেশের বাহির থেকে আসে, ওনারাও খাবারগুলো খায়, খেয়ে কিন্তু খুব প্রশংসা করে। তো ইশরাত আপুর একটা কথা, যে এই যে আমার বিদেশি ক্লায়েন্টগুলো তোমার খাবারগুলো খাওয়ার পর প্রশংসা করে, তখন আমার কাছে খুব ভালো লাগে যে আমি রেস্টুরেন্ট সিলেক্ট করতে ভুল করিনি। হ্যাঁ, তো মানে সে খুব আশা আমার প্রতি। কিন্তু একেবারে খুব রিসেন্ট একটা ব্যাপার হয়েছে, সেটা হচ্ছে, আমরা এই ব্যাপারটা অবশ্যই শুনবো, কারণ এটা আসলে শোনাটাও দরকার। একটা ছোট্ট বিরতি নিয়ে আসছি, নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, যাচ্ছি আর এক্ষুনি ফিরছি, সাথেই থাকুন। আবারও ফিরে এলাম আমাদের আড্ডায়। আড্ডা কিন্তু অনেক সুন্দর চলছে। সো আপনারা যারা আমাদের সাথে আড্ডা দিতে চান, এখনো সময় আছে, তাড়াতাড়ি জুমে চলে আসুন। জুম আইডি এবং পাসওয়ার্ড দেওয়া আছে স্ক্রিনে। আপু বলছিলেন আপনি কি ঘটনা ঘটেছে? হ্যাঁ, ঘটনা হচ্ছে এইটাই, মানে একেবারে এই 7 বছরের পেজে ইতিহাস হয়ে গেছে আমার কাছে। কারণ যখন আমার কাস্টমারগুলো আমার কাছে খাবার অর্ডার দেয়, এমনটা হয় যে ডেলিভারি ম্যান আসতে দেরি করতেছে, আমি নিজেই চলে যাই। আচ্ছা, আসলে পেজটা তো ছিল আমার শখের একটা বিষয়, সেই শখটা যখন আমার একেবারে প্রফেশনাল হয়ে গেছে, দায়িত্বের একটা অংশ হয়ে গেছে, যখন আমি দেখলাম যে মানে আমাকে বিশ্বাস করে খাবারটা অর্ডার করতেছে, তাদের একটা প্রোগ্রাম, আমি চাই না যে আমার জন্য তাদের প্রোগ্রামটা কোনো রকম ভাবে নষ্ট হোক। তো সেই ক্ষেত্রে আসলে ডেলিভারি ম্যান আসবে, তারপরে নিবে, কি দরকার আছে, আমি চলে যাই। অনেক সময় তো আমাকে দেখে আমার মানে আপু
বা ভাইয়ারা একেবারেই অবাক হয়ে যায় যে সোনিয়া তুমি চলে আসছো। আমি বলছি হ্যাঁ ব্যাপার না, আগে প্রোগ্রাম শেষ করেন, প্রোগ্রাম শুরু করেন, খাবারগুলো রেডি করে দিয়ে আসি আমি। মানে এরকম হচ্ছে আমার অবস্থা। তো ইশরাত আপু আমার খুব পছন্দের, খুব ভালোবাসার একজন মানুষ। কি বলবো, আমার পেজের প্রত্যেকটা কাস্টমারই খুব ভালো আমার সাথে, এমনটা সম্পর্ক পরিবার, একেবারেই পরিবার। মানে এমন হয় যখন আমি জব করি তো তারা বুঝে বুঝে তাদের প্রোগ্রামগুলো ফেলে, চেষ্টা করে। আর ইশরাত আপুর বিষয়টা আসলে ওই যে বলে না, যেখানে বাঘের পয় সেখানে রাত হয়, মানে আমার সাবজেক্টটা এমন। ইশরাত আপুর ব্যাপারটা আমি সবসময় এত মানে সেন্সিটিভ ভাবে কাজ করি। ওইখানে 11টায় আমার খাবারটা এমবেসিতে থাকার কথা, বাট ওই খাবারটা নিয়ে যখন যাচ্ছিল রামপুরার মানে আগে থেকে জ্যাম শুরু। তারপর যখন রামপুরা থেকে হাতির ঝিল হয়ে ঢুকলো গাড়িটা, ওইখানে দেখে বিশাল গাড়ি অ্যাক্সিডেন্টের জন্য বিশাল দুর্ঘটনা। ওই দুর্ঘটনার জন্য গাড়িটা পিছনেও যেতে পারতেছে না, সামনেও যেতে পারতেছে না, এবং সে খাবারটা মানে আমাদের মানে ডেলিভারি ম্যানকে দিয়েও পাঠানো হয় নাই, আমার হাজবেন্ডকে দিয়ে আমাদের নিজেদের গাড়িতে পাঠানো হয়েছে যেন খাবারটা ঠিকঠাক টাইম মতো যে পৌঁছাতে পারে। সেই ক্ষেত্রে মানে এই দুর্ঘটনার জন্য সে 11টার খাবার আমি 1টা বাজে, মানে আমার ওটা কি ছিল, মানে ব্রেকফাস্ট, লাঞ্চ আর ব্রাঞ্চ? এটা ছিল হচ্ছে আপু একটা সারপ্রাইজ পার্টি ছিল, এবং ওইখানে হচ্ছে যে জামাই ডালা যাকে বলে আর কি, একেবারে খুব রাজকীয় একটা ডালা অর্ডার করা, এবং ডালাটা হচ্ছে 2টা ডালা ছিল, ডাবল ডালা ছিল, বিশাল বড় বড় ডালা। তো আমি বললাম যে ডেলিভারি ম্যান কোনো রকম ভুল করলে একেবারে আমি শেষ। তো আমার হাজবেন্ড বললো যে ঠিক আছে আমি নিয়ে যাচ্ছি। তো ও নিয়ে গেছে, কিন্তু মানে ও নিয়ে যাওয়ার পরেও খাবার সব কিছু আমি টাইম মতো ছেড়েও দিয়েছি, তারপর সব কিছু ওকে ছিল, টাইম মতো পৌঁছে যাওয়ার কথা। মানে যেখানে যেতে আমার বেশিক্ষণ টাইম লাগার কথা না, সেখানে 9টা 10-15তেই বের হয়ে গেছে বাসা থেকে খাবারটা নিয়ে, কারণ 11টার মধ্যে তো খাবারটা দিতে হবে। অথচ রাস্তায় এই পরিমাণে জ্যাম, আর একটু পরপর ইশরাত আপু আমাকে কল দিচ্ছে, একটু পরপর ইশরাত আপু আমাকে কল দিচ্ছে, আমি কল দেখছি আর বলতেছি আল্লাহ তুমি রক্ষা করো। একটু পরপর কল দিচ্ছে আর বলতেছে আসলে কি হচ্ছে আমি বুঝতে পারতেছি, তুমি কোথায় আসো। আসলে মানে এই যে বিষণ্ণ বিকেল, হ্যাঁ এইটা বাদ দিয়ে আমাদের বলা উচিত এখন যে আমি এটা মন খারাপ হয়, বিষণ্ণ হই যখন রাস্তায় বের হওয়ার পরে দেখি জ্যাম। মানে এই জ্যামের কারণে আমি আমার ডেস্টিনেশনে হয়তো 1 ঘন্টা আগেও বের হয়ে পৌঁছাতে পারছি। একেবারে এই সময়টাতে আসলেই আমাদের মন খারাপ হয় এবং প্রচন্ড রাগ উঠে, মেজাজ খারাপ হয় অনেক, একদম মানে খিটখিটে হয়ে যায়। এটা তো মানে কি বলবো, এটা তো বলার মানে দুঃখ, এটাই আমার দুঃখ। বিষণ্ণ থাকলে এই টাইম নিয়ে আমার বিষণ্ণ। আচ্ছা আমরা বিষণ্ণ অনেক মোটামুটি যাই হোক, পরে আর কি খাবারটা নিয়ে আর পৌঁছাতে পারলাম না, একেবারে 1টা বাজলো। ইশরাত আপু খুব রাগান্বিত হয়ে সে যখন খাবার হাতে পেল তখন বলল খাবার পেয়েছি। মানে যেখানে সে ছবি তুলে বা আমাকে বলে যে হ্যাঁ খুব ডেকোরেশন সুন্দর, তারপর থেকে আর অর্ডার দিয়েছে তো? হ্যাঁ আলহামদুলিল্লাহ। যাক, মন খারাপ হলেও মন এখন ভালো হয়ে যাওয়ার কথা। আপুর কাছে আসি, আপু একটা ছোট্ট কবিতা শুনবো আপনার। আমার মুখস্থ বিদ্যা খুবই খারাপ, আপনি দেখে আচ্ছা দেখে না, আমি রবীন্দ্রনাথের নির্ঝরের স্বপ্নভঙ্গের কিছুটা করতে চাই, জানি না ভুল হবে কিনা। যারা এই কবিতাটা মুখস্থ জানেন তারা কিন্তু ক্ষমা করবেন, ক্ষমা করে দিবেন যদি ধরা পড়ি আর কি। আজি এ প্রভাতে রবির কর, কেমনে পশিল প্রাণের পর, কেমনে পশিল গুহার আঁধারে প্রভাত পাখির গান, না জানি কেন রে এতদিন পরে জাগিয়া উঠিল প্রাণ, জাগিয়া উঠিছে প্রাণ, ওরে উথলি উঠিছে বাড়ি, ওরে প্রাণের বাসনা প্রাণের আবেগ রুধিয়া রাখিতে নারী, থর থর করি কাঁপিছে ভূধর, শিলা রাশি রাশি পড়িছে খসি, ফুলিয়া ফুলিয়া ফেনিল সলিল, গরজি উঠেছে দারুণ রোষে। বাহ, অর্ধেকটা করলাম, বাকিটা খুবই সুন্দর আবৃত্তি করেন আপনি। মানে আমি শিওর আরো যদি শুনতে পারতাম ভালো হতো। এখন আরো অনেকে অপেক্ষা করছে। হ্যাঁ, জুমে আমাদের বন্ধুরা চলে আসছে। কি ব্যাপার, আজকে কি শীত সবাইকে কাবু করে ফেলেছে যে এত দেরিতে আসছেন কেন আপনারা, বলেন তো? হ্যাঁ মানে কি এখন বাজে কয়টা, এইসব কি? যাই হোক, সবাই কি ঠিকঠাক আছেন নাকি মন খুব খারাপ বিষণ্ণতায় আছে?
চেহারা দেখে মনে হচ্ছে না ভীষণ। আরে মিষ্টি আপু অনেক ভালো আছে, এই যে হার্ট দেখাইছে। আচ্ছা, যে যে দুইজন মাথা নেড়েছে তাদের কাছে আগে একটু যাই। হাসিনা আপা বলেন তো আপনার মানে বিষণ্ণতার কারণ কি? আসসালামু আলাইকুম আপু, শুভ সন্ধ্যা সবাইকে। প্রশ্নটা বুঝি নাই। আপনার বিষণ্ণতার কারণ কি? এই যে মাথা নেড়েছেন, মন বিষণ্ণ? বিষণ্ণতা না তো, কোনো বিষণ্ণতা নাই। ও, বাহ। বিষণ্ণতা থাকলে তো আর নিচে বসা যাবে না। বিষণ্ণতা থাকলেও এখানে বসলে ঠিক হয়ে যাবে। বাহ বুঝছো, বাহ। তবে একটু শীত পড়ছে। হ্যাঁ, একটু শীত পড়ছে, এটা ঠিক। এবং একটু শীত, পড়ছে, আমি তো আমাদের বলি এখানে যে বরফ পড়লেও আই লাভ উইন্টার, মানে খুব ভালো লাগে। সো এখন আপু তোমার কি প্রশ্ন বলো? হ্যাঁ, আমার প্রশ্ন হচ্ছে এই যে বিকেলে সবাই মানে ওই যে ভাত ঘুম দিয়ে ওঠার পরে একটু মন খারাপ লাগে না? হ্যাঁ, এটা সবার লাইফে একবার না একবার তো হয়েছে। ওই সময় কি করেন মনটা ভালো হয়ে যাওয়ার জন্য, একটু শুনি। সকালবেলা ঘুম থেকে উঠার পরে না, দুপুরের ঘুমের পরে যদি ঘুমাতে পারেন দুপুরবেলা। বুঝি নাই আপু তোমার কথাটা, আমার কথা শোনা যায়? হ্যাঁ, শুনতে পাচ্ছেন না? আচ্ছা, আমি অন্যদিকে যাচ্ছি, আমি অন্যদিকে যাই, কারণ হাসিনা আপু শুনতে পাচ্ছে না। আচ্ছা, রীতা পোদ্দার আপা। এই এখন শোনা যাচ্ছে তো। ও এখন আচ্ছা, হাসিনা আপা আসছি, আমি রীতা আপুর সাথে কথা বলি। হ্যাঁ রীতা আপু বলেন, সেম আপনার কাছ থেকেও জানতে চাই, ভাত ঘুম দিলে উঠার পরে কেমন কেমন লাগে না? সো একটু শুনি কিভাবে আপনি এই বিষণ্ণতা দূর করেন। অনেক ধন্যবাদ আপু, সবাইকে শুভ সন্ধ্যা। শুভ ভীষণ সন্ধ্যা। মিষ্টি লাগছে কালারটা ধন্যবাদ। আপনাকে। ভাত ঘুম মানে তখন তো একটু বিরক্ত বিরক্ত লাগে যদি হুট করে কেউ এসে ডাকে বা কলিং বেলটা বেজে ওঠে, বিশেষ করে কলিং বেলটা বেজে উঠলে তখন তো উঠতেই হবে। এটা সত্যি তো কথা। যাই হোক, তখন যদি কেউ একটু এক কাপ চা দেয় হ্যাঁ, একটু ভালো লাগে। আবার ছাদে যদি গিয়ে দেখি যে গাছে একটা কলি ধরেছে, ফুলটা হ্যাঁ। ফুটবে সকাল হলেই, তখন একটু চেঞ্জ হয়ে যায় মনটা। বাহ বাহ, যে তখন আর বিষণ্ণ ভাবটা এরকম থাকে না। একদম সত্যি কথা। তবে ধন্যবাদ। হ্যাঁ, ধন্যবাদ আপা, ধন্যবাদ। হাসিনা আপা এখন শুনতে পাচ্ছেন না? জি হাসিনা আপু, হ্যাঁ হ্যাঁ এখন শুনতে পাচ্ছি। হ্যাঁ, বলেন, আপনিও বলেন। যদি মন খারাপ হয়, যদি মন বিষণ্ণ হয়, কি করেন ওই সময় মন ভালো করার জন্য? অনেক ধন্যবাদ তোমাকে। ভাত ঘুম তো নাই আমার জীবনে, চাকরি করার পর থেকে বুঝছো। শুক্রবারে ডবল কাজ থাকে বাসায়, আরেক হচ্ছে বিষণ্ণতাও আসলে হয়। আমি তো বলবো যে মানুষ মাত্রই বিষণ্ণতা, সুখ দুঃখ মিলেই মানুষের জীবনটা। হ্যাঁ। তারপরে বিষণ্ণতা খুব বেশি একটা ছুতে পারে না, বুঝছো। আমি তো অনেক আড্ডাবাজ, গল্প করি, আড্ডা দেই, ঘুরতে যাই, যেখানেই যাই, ছোট মানুষ হোক বড় মানুষ হোক মধ্যবয়সী হোক, আমি যে কোনো জায়গায় গেলে খুব সহজে মিশতে বাহ। পারি এবং অনেক আড্ডা দিতে পারি। এবং তার উপর দেখা নেক্সাস গেছে যে লেডিস ওইখানে ক্লাব আমি আছেই। এমন একটা সার্কেল তৈরি করে আসি, ওরা আমাকে আবার ফোন নাম্বার রাখে, গল্প করে, কথা বলে, ফোন দেয়। বিষণ্ণতা আসলেও তারপরে একটু মন খারাপ হয়, কিন্তু ওই যে পারিপার্শ্বিক অবস্থা, বিশেষ করে আমার কিছু গাছ আছে বুঝছো, ওই গাছগুলো দেখলে যে ওগুলার একটু যত্ন নিলে, পুরনো অ্যালবাম দেখি, গান শুনি, বাহ ঠিক হয়ে যায় ইনশাআল্লাহ। বাহ, চমৎকার। ধন্যবাদ আপা, ধন্যবাদ। আরো সবার সাথে কথা বলবো, আর একটা বিরতির সময় হয়ে গেছে, নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, যাচ্ছি আর এক্ষুনি ফিরছি, সাথেই থাকুন। আবার আমন্ত্রণ নেক্সাস লেডিস ক্লাবের আড্ডায়। আমাদের বন্ধুরা আমাদের জন্য অপেক্ষা করছে, সরাসরি জুমে চলে যায়। মিষ্টি আপু, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমরা সব শুনতে পাচ্ছি, ওরা মনে হয় না আমাদের কথা শুনছে। মিষ্টি আপু শুনতে পাচ্ছেন? হ্যাঁ আপু, আসসালামু আলাইকুম। শুভ সন্ধ্যা। ওয়ালাইকুম আসসালাম। কি খাচ্ছিলেন? হ্যালো হ্যালো আপু, এই বিষণ্ণতা ঠান্ডা আজকে লেগেছে, ঠান্ডা লেগে গেছে, একটু বিষণ্ণতা মনে হয় ছুঁয়ে যাচ্ছিল। এখন আমি তো ফাঁকিবাজ মানুষ, আরো অনেকে দিয়ে পিঠা কিনে নিয়ে আসছি, আর আপনাকে একটু দেখে ফুল এনার্জি নিয়ে চা আর পিঠা নিয়ে বসে গেছি আপু। বিষণ্ণতা সব শেষ। আমি কিন্তু বলেছিলাম আমাদের স্টুডিওর বন্ধুদের যে মিষ্টি আপুকে বিষণ্ণতা ছুতেই পারে না। হ্যাঁ, সো আচ্ছা, শুনতে পাচ্ছে না বেচারি। ওকে, থ্যাংক ইউ আপু, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, শানু আপা শুনতে পাচ্ছেন আমাকে?
হ্যাঁ শুনতে পাচ্ছি। বাহ, আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। অনেকদিন পরে দেখলাম। আজকে আপনিই ভালোভাবে শুনতে পাচ্ছেন দেখে আর কেউ শুনতে পাচ্ছে না, বেশিরভাগ সময় আপনি শুনতে পারেন না। যাই হোক, হ্যাঁ, আপনি বলেন, আপনি যখন বিষণ্ণ থাকেন তখন কি করেন বলেন ছোট্ট করে। এখন এই নগদের কথা বলি, সেটা হলো বিষণ্ণতা। নেক্সাস টেলিভিশনের আপনারা যারা আছেন তারা থাকতেই দেন না। বিষণ্ণতা তো অনেক আগে আমার কেটে গেছে, কিন্তু আগের কথা বলি, যখন বিষণ্ণতা ছিল তখন ঘুরতে বেরোয় যেতাম, বেড়াইতে যেতাম, মানে বিকালবেলা হইলে বিভিন্ন জায়গায় ঘুরতাম, ঘোরা খাওয়া দাওয়া মানে আনন্দ টানন্দ করে আসতাম, মানে বিষণ্ণতা কেটে গেছে। কিন্তু এখন বিকাল হইলে এখানে বসি আর বিষণ্ণতা আমাকে ধরে পায় না, আর আমি খুব ভালো থাকি, মন ফ্রেশ থাকে। মানে আমার একটা মানে কি বলবো, যে কখন বসবো, কখন আপনারা পোস্ট করবেন, কখন আপনাদের দেখবো, সবার কথা শুনবো, মানে আমার অনেক বেশি ভালো লাগার জায়গা হচ্ছে এইটা। আমার বিষণ্ণতা থাকার কোনো অবকাশই নেই, সেজন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ, ধন্যবাদ শানু আপা। এটাতে একটা জিনিস মানে হঠাৎ করে একটা জিনিস দেখলাম আমি, বিষণ্ণতা যদি মানুষ হতো, হ্যাঁ, এই শানু আপার কথা শুনে বলতো, ধ্যাৎ আমি আর থাকবোই না। মানে নেক্সাস লেডিস ক্লাবে বিষণ্ণ কোনো মানুষই নাই, যাই চলে যায়। আচ্ছা মুক্তি আপা, মুক্তি আপা শুনতে পাচ্ছেন? মুক্তি আপা মনে হয় না আমাকে শুনতে পাচ্ছে। আচ্ছা মুক্তি আপা শুনতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মুক্তি আপা, আপনার কথা শুনি একটু, বিষণ্ণ বিকেলে আপনি কি করেন? হ্যাঁ, তোমাকে দেখলে তো বিষণ্ণতা চলে যায়, বুঝছো? যার বিষণ্ণতা লাগবে সে নেক্সাসে চলে আসবে আড্ডায়। কোথায় পালায় যাবে বিষণ্ণতা? একদম একদম সত্যি কথা, একদম সত্যি কথা। ধন্যবাদ, ধন্যবাদ আপা। রাশিদা আপা, রাশিদা আপাকেও দেখলে বিষণ্ণতা চলে যাবে। হ্যাঁ রাশিদা আপা, আনমিউট করতে হবে। আচ্ছা আনমিউট, আনমিউট হয়নি। আচ্ছা আপনি, আচ্ছা হয়েছে। হ্যাঁ রাশিদা আপা শুনতে পাচ্ছেন? এখন শুনতে পাচ্ছি। ওকে, আপনি বলেন, আপনি মানে কোন ধরনের কাজ করেন যেটা, যে কাজে আপনাকে বিষণ্ণতা একদম পেয়ে বসবে না, বলেন। সবাইকে প্রথমে জানাই অনেকদিন পর আসছি, সুপ্রভাত। মায়ামিতে আজকে ঠান্ডা পড়েছে, আমি কানাডা থেকে ঠান্ডার ভয়ে ইউএসএ মায়ামিতে আসছি, আর মায়ামিতে ঠান্ডা পড়ে গেছে। টুডে আমাদের +12, আজকে এখানে ঠান্ডা পড়ে গেছে। তো বিষণ্ণতা আসলে আমাদের কানাডাতে কিন্তু ম্যাক্সিমাম ফ্যামিলিতে বিষণ্ণতা, ডিপ্রেশন যেটাকে বলে, সেটা খুব বেশি হয় উইন্টারের সময়। সবাই ঘরবন্দি থাকে, সবাইকে ওইটাকে খুব গ্রাজ করে। কিন্তু যখনই আমার বিষণ্ণতা বা একটু বিষণ্ণতা আমার হয় না, একটু মন খারাপ যখন হয়, তখন উইন্টার হোক সামার হোক, আমি কল করে বন্ধু বান্ধব নিয়ে শ্রীলঙ্কার বা বিভিন্ন দেশের কালচারের লোকদের নিয়ে বাস হাঁটতে বেরিয়ে যাই, মলে চলে যাই, বাস ওখানে যে আড্ডা মারলেই বিষণ্ণতা বাস আমাদের দূর হয়ে যায়। আর নেক্সাস আছি, নেক্সাসে বসলে যত একাকিত্ব লাগে, আপন ভাই বোন আত্মীয়কে যতটা মিস করি, আলহামদুলিল্লাহ নেক্সাসে জয়েন করার পর থেকে, কথা বলার পর থেকে যখন কথা শেষ হয়, আমার মনে হয় সারাদিনের চার্জ হয়ে যায়। ধন্যবাদ আপা, আপনাদেরকে দেখলে আমরাও চাঙ্গা হয়ে যাই। অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক ধন্যবাদ। ওবাইদা আপা, ওবাইদা আপা শুনতে পাচ্ছেন? হ্যাঁ 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 শুনতে পাচ্ছি। আপনি বলেন, আপনার ভালো করে শোনা যায় না। আচ্ছা, আপনার বিষণ্ণতা কিভাবে দূর করেন বলেন। বিষণ্ণতা হয়, বিষণ্ণতা আমার কখন আসে, আমার বাসায় তো লোকজন কম, মানুষ থাকলে আর বিষণ্ণতা হওয়ার সুযোগ নেই। আর 6টা বাজলে জুম, আর যদি জুমে জয়েন করতে না পারি নেক্সাসে, তাহলে তখন বিষণ্ণতাটা শুরু হয়। এখন বিষণ্ণতা এরকম যে আমার ওই বিকাল টাইমটাতে বিষণ্ণতা হয়, ঘুম থেকে একটু উঠলে যদি বাসায় থাকি বা কেউ থাকলো না, কি করবো, আর কেমন জানি লাগে, তখন বিষণ্ণ মনে হয়। তখন এই বারান্দায় যাই, ওই বারান্দায় যাই, রান্নাঘরে যাই, ঘোরাঘুরি করে আর ইনবক্স চেক করি যে কার মেসেজ আসলো, কি আছে, কি নোটিফিকেশন আসলো। এখনকার বিষণ্ণতা এবার 6টা বাজলে তো আর থাকে না, 6টা বাজলে মন উড়ু উড়ু, কখন বসবো কখন বসবো, না বসতে পারে আরেক। চমৎকার চমৎকার, ধন্যবাদ আপা, ধন্যবাদ। মমি আপা, মমি আপা শুনতে পাচ্ছেন? আমাকে মনে হয় শুনতে পাচ্ছে না মমি আপা। নার্গিস আপু, আচ্ছা হ্যাঁ মমি আপা শুনতে পাচ্ছেন?
জি আপা এখন আচ্ছা হ্যাঁ বলেন আপনার কি অবস্থা এই যে বিকেলের যে বিষণ্ণতা সেই বিষণ্ণতা কি আপনাকে ঘিরে ধরতে পারে কিনা বলেন ধন্যবাদ আপু সবাইকে শুভ সন্ধ্যা আসলে বিষণ্ণতা একটি মানসিক রোগ এটা আমাদের কারোর মধ্যেই নেই আপাতত নেক্সাস লেডিস ক্লাবের জুমারটাতে যখন বসি অনেক ভালো লাগে এই যে আজকে যেমন সারা দিন কাজকর্ম করেছি ব্যবসায়িক কাজ সংসারের কাজ এইমাত্র শাওয়ার দিয়ে টুক করে যে আপু বসে পড়লাম আড্ডা দিতে অনেক ভালো লাগছে বিষণ্ণতা মানে নেক্সাস লেডিস ক্লাবের সাথে যতদিন আছেন বিষণ্ণতা ধরতেই পারবে না ধন্যবাদ ধন্যবাদ আপা নার্গিস আপা শুনতে পাচ্ছেন নার্গিস আপা নাচতেছে শুনতেছে না এমন এমন করে এখন শুনতেছে হ্যাঁ আপনি বলেন তাড়াতাড়ি বলেন বিষণ্ণতা দূর করার জন্য কি করেন কেটে কেটে আসতেছে কথা বিষণ্ণতা দূর করার জন্য কি করেন মনে হয় না শুনতে পারছে না শুনতে পাই ওকে ওকে ঠিক আছে কোনো সমস্যা নাই এখন আমাদের ওই যে বললাম না বিষণ্ণতা আসলে এখান থেকে চলে গেছে 1000 মাইল দূরে বলছে কি আর এখানে থাকবোই না আর এই যে নেক্সাস লেডিস ক্লাবের আড্ডায় মানে একটা বেইজ্জতি হয়ে যায় তাই না মানে বিষণ্ণতা হ্যাঁ কিসের না তবে একটা জিনিস খুব এটা আমার কাছে মনে হয় আমাদের সবারই একটু মাথায় রাখা দরকার টিনেজ যারা এবং বয়স হয়ে যাওয়ার পরে এই দুইটা সময় কিন্তু বিষণ্ণতাটা খুব কাজ করে এবং তুমি কি খেয়াল করেছো অনেক কিন্তু আত্মহত্যার ঘটনা ঘটে এক্স্যাক্টলি আচ্ছা আপু একটা জিনিস খেয়াল করে দেখেন আমরা যখন টিনেজে ছিলাম হ্যাঁ আমরা যখন টিনেজে ছিলাম ওই সময় কিন্তু আমাদের কাছে অপশনস কম ছিল ঠিক না কোনো অপশনসই ছিল না খেলাধুলা অনেক কিছু না না মাঠে গিয়ে খেলার এটা ছিল কিন্তু হাতে মোবাইল ছিল না রাইট যখন যখন টেকনোলজিক্যালি মানুষ রিচ হয়েছে তখন থেকে দেখা যাচ্ছে বিষণ্ণতার ব্যাপারটা ওই বয়সে যে টিনেজ এজে হ্যাঁ ওটা অনেক বেশি গ্রাস করে ফেলছে এটার একটাই কারণ আমি মনে করি এই যে মোবাইল হ্যাঁ মোবাইল হাতে বাইরের দেশের মানুষজনকে দেখছে ওরা কি করছে হ্যাঁ ওটা এখানে করা চলে আসাটা ওইটা করতে পারছে না সো সবকিছু মিলেই আসলে এই ব্যাপারটা চলে যায় আমরা কথা বলতে বলতে বিষণ্ণতা নিয়ে কথা বলতে বলতে বিষণ্ণতাকে বের করে দিয়েছি এখন আমাদেরও বের হয়ে যেতে হবে হ্যাঁ ছোট্ট করে শুভেচ্ছা বার্তা দিতে চাইলে দিতে পারেন খুব ছোট্ট করে আমার কথা হচ্ছে বিষণ্ণতা কখনো মানে নিজেকে যেন ছুতে না পারে সেদিকে খেয়াল রাখতে হবে এই যে আমরা বলি না যে কিসের বিষণ্ণতা যখনই বিষণ্ণতা আসে তখনই কুমার বিশ্বজিতের ওই গানটাই আমি বলি সব সময় তুমি রোজ বিকেলে আমার বাগানে ফুল নিতে আসতে তো কথা হচ্ছে যে ওই প্রেম ভালোবাসা যত যায় এগুলো সব বিকেল বেলায় হয় মানে ওই যে সবাই দিন শেষে কাজ শেষে ওই বিকেল বেলাটাই একটু সময় পায় আপু আমি বলতে চাই বিষণ্ণতা থাকবে ভালো লাগা মন্দ লাগা সবকিছুই থাকবে বিষণ্ণ লাগলে খুব মন খারাপ থাকলে খুব কাছের কাউকে বলতে হবে সেটা নিয়ে বেশিক্ষণ বসে থাকা যাবে না এটা নিয়ে নিজেকে কোনোভাবেই খুব বেশি বদার করানো যাবে না একদম বলে ফেলে একদম ঝেড়ে ফেলতে হবে চমৎকার আপনাদের সবাইকে করা যাবে না অনেক ধন্যবাদ এত সুন্দর করে আড্ডা দেওয়ার জন্য আপনাদের দুজনকে অনেক ধন্যবাদ অনেক ভালো লাগলো অনেক আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি বিষণ্ণতা আপনাকে ছুঁয়ে যাবে কিন্তু বিষণ্ণতা যেন আপনাকে ঘিরে না ধরে এই চেষ্টা করতে হবে সো আজকের মতো টাটা নেক্সাস টেলিভিশনের সাথেই থাকবেন